নমস্কার, আপনাদের সামনে আমি শশাঙ্ক মণ্ডল। আপনাদের সবাইকে স্বাগত। প্রাণীপালন ও জীবন জীবিকা চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকের ফার্মে আমি আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে মুরগি পালন। এখন একটা বৃহৎ ভারতবর্ষের যা শিল্প জড়িয়ে রয়েছে, সেই সমস্ত শিল্পের মধ্যে মুরগি পালনও একটা খুব বড় একটা শিল্প, এবং এই মুরগি পালনের সাথে অনেক লোক আজকের সরাসরি যুক্ত রয়েছে। তো আজকের যে আধুনিক পদ্ধতিতে মুরগি পালন সম্পর্কে আমরা আমাদের দর্শকদের একটা আইডিয়া দেব, এবং আশা রাখছি এর আগে কোনো ইউটিউবার এই বিষয়ে ঠিক এইভাবে আলোচনা করেনি। আজকের আমার দর্শকদের উদ্দেশ্যে এইটুকুনি বলতে চাই যে স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ করবেন। এখানে অনেক ইনফরমেটিভ বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে আসি যে আধুনিক মুরগি শিল্প। তো এই শিল্পর যে গ্রোথ রেট, সেটা হচ্ছে 10% হারে গ্রোথ রেট আছে, এবং 5 মিলিয়ন মানুষ এই শিল্পের সাথে সরাসরি যুক্ত। আপনারা জানেন যে ভারতবর্ষ সহ পশ্চিমবাংলায় প্রত্যেক দিন প্রায় 27 লক্ষর উপরে ডিম আমাদের চাহিদা রয়েছে। সেই ডিম আমদানি সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 1.3 কোটি পার ডে লাগে। সেখানে আমাদের ভারতবর্ষের প্রোডাকশান অনেক কম। বাইরের সমস্ত দেশ বা রাজ্যগুলো থেকে এই চাহিদা সম্পূর্ণ করতে হয়। এবং আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরব যে ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা প্রত্যেক দিন বলছে একটি মানুষের প্রায় 180খানা বছরে ডিম খাওয়া প্রয়োজন প্রত্যেক মানুষের। তো সেখানে আমরা প্রত্যেকটা মানুষ বছরে পাই হচ্ছে 57খানা করে ডিম, যা অত্যন্ত কম। এবং প্রত্যেক মানুষের প্রায় মাংস খাওয়া উচিত পার ইয়ার 11 থেকে 13 কিলো। সেক্ষেত্রে আমরা পাই 3.2 কেজি, যা আমাদের মানুষের শরীরের জন্যে খুবই খারাপ। তো এইটাকে আমাদের বাড়াতে গেলে কি করতে হবে, যে গ্রাম বাংলায় বা প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তাদের নিজেদের পুষ্টি সম্পূর্ণ চাহিদা পূরণ করতে গেলে তাদেরকে 2-4টে বা 6টা-8টা করে মুরগি পুষতে হবে। তারা তাদের চাহিদা অনুযায়ী তাদের ফ্যামিলির চাহিদাটা এখান থেকে পূর্ণ করতে পারবে। তাহলেই এই পুষ্টিগুণ সম্পূর্ণভাবে বজায় থাকবে। আমরা জানি একটি ডিমে প্রায় 6 গ্রাম প্রোটিন থাকে। তাই খুব কম পয়সায় এই প্রোটিনের চাহিদা মেটাতে গেলে আমরা সেটা প্রত্যেক দিন এই ডিম থেকে পেতে পারি এবং মুরগির মাংস থেকে পেতে পারি। তো আজকের আসি এই মুরগি শিল্পতে, একটা প্রচুর বড় শিল্প। এখানে আপনারা দুটো বিষয়, এই ব্যবসার সাথে জড়িত হতে গেলে দুটো বিষয় আপনাকে পরিষ্কার করতে হবে। এক হচ্ছে কি, যে আপনি ডিমের মুরগি চাষ করবেন না মাংসের মুরগি চাষ করবেন। যদি মাংসের মুরগি চাষ করেন তাহলে এখন ব্রয়লার মাংসের মুরগি অনেক নামি দামি ব্র্যান্ড এসে গেছে, সেগুলো করলে অনেক লাভবান হবে। যেমন তার মধ্যে বলি যে ভেঙ্কপ 400, রস, কোবাট, অনেক ধরনের ব্রয়লার স্ট্রেন আছে। এগুলো নিয়ে কাজ করলে অবশ্যই সেই শিল্পের অগ্রগতি হবে। তারপরে আসি যে ডিমের মুরগি যদি কেউ চাষ করেন, সেক্ষেত্রে
একটু আলোচনা করি। ডিমের অনেক উন্নত ধরনের মুরগি আছে যারা প্রায় 5 থেকে 5.5 মাস বয়সেই ডিম পারবে। তো সেই সমস্ত মুরগিগুলো যেমন হলো উন্নত জাতের, যে শ্রেষ্ঠ জাত যদি আমরা বলি সেগুলো হচ্ছে ডিমের জন্যে আপনি ডিম ও মাংসের জন্য করতে পারেন আড়াইয়ার করতে পারেন, ব্ল্যাক অ্যাস্ট্রোলপ করতে পারেন, হরিণঘাটা ব্ল্যাক করতে পারেন। এগুলো হচ্ছে রোগ প্রকোপ খুব কম হয়। তারপরে হচ্ছে বনরাজা করতে পারেন, কাবেরী করতে পারেন, গ্রামপ্রিয়া করতে পারেন। এই সমস্ত বার্ডস এরা অল্প একটি জায়গায় ছেড়ে রেখেও চাষ করা সম্ভব। তারপরে আরেকটি গবেষণাগারের মুরগি রয়েছে আমাদের রাঁচির, যে দিব্যায়ন রেড। এ প্রায় 6 মাসে 220টা থেকে 220টারও বেশি ডিম পাড়তে সক্ষম দেখা গেছে। এগুলো হচ্ছে সবই লো ইনপুট সিস্টেমের আপনি চাষ করতে পারবেন। এদেরকে আপনি মানে কি করবেন, যে রাতের বেলা একটা শেল্টার করলেন, দিনের বেলা এরা খুঁটে খাবে, কিছুটা খাবার আপনি বাইরে থেকে এদেরকে সাপ্লিমেন্ট খাবার দেবেন, তাতেই দেখবেন এরা আপনার প্রোডাকশানে চলে আসবে। এটা খুবই ভালো জিনিস। এবং আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যে কোনো চাষের ক্ষেত্রে কি ধরনের জায়গা আপনি সেই চাষটার জন্যে অ্যাপ্লিকেবল করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আজকে বলি, আপনি একটা ফার্ম করছেন, ভাবছেন কোথায় করবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এমন জায়গায় ফার্ম করতে হবে যাতে দেখবেন যে আপনার কমিউনিকেশান, অর্থাৎ পাকা রাস্তা যাতে থাকে, যাতে আপনার কোনো ভেহিকেলস আপনার ফার্মের মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারে। তাহলেই আপনার ফার্ম সামনের দিকে এগিয়ে যাবে। আর কি দেখবেন, ইলেকট্রিসিটি যাতে ঠিকঠাক আসে, আশেপাশে খুব জনবহুল এলাকা, রেল লাইন, বড় বড় রাস্তার পাশে, এগুলো থেকে যাতে একটু দূরে হয় আপনার ফার্ম। তারপরে সাপ, বেজি বা এই সমস্ত জন্তু জানোয়ার, এদের থেকে যাতে সেফলি আপনার ফার্মটাকে প্রোটেক্ট করা যায়, সেরকম একটা সেফ প্লেস এটা খুব প্রয়োজন ফার্মের জন্যে। এগুলোতে আমরা অনেকেই ভুল করি। এবং ড্রেনেজ সিস্টেম যাতে ঠিকঠাক থাকে। আর একটা বিষয় হলো যে আপনার যে ল্যান্ডে আপনি এটা করছেন সেই ল্যান্ডের আশেপাশের মানুষ যাতে আপনার এই ফার্ম যাতে আপনি করতে পারেন, সেটা যাতে অবজেকশান না করে, সেটার দিকেও মাথায় দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এবং যে জমিতে আপনি ফার্মটা করছেন সেই জমি আপনার মানে কাগজপত্র যাতে পরিষ্কার থাকে। মানে এক্ষেত্রে বলছি যে জমির দলিল, ঠিক আছে, যে সমস্ত ট্রেড লাইসেন্স, এগুলো যাতে আপনার ক্লিয়ার থাকে। এগুলো সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা আপনাদেরকে দিলাম। এবারে আরেকটু বলে নিই, এবার যদি যে ব্রয়লার মুরগি যারা চাষ করবেন অর্থাৎ মাংসর জন্যে, সেক্ষেত্রে আপনার 36 থেকে 42 দিনের মধ্যে এই ব্রয়লার মুরগি আপনারা মানে 6 মাসেই আপনারা বিক্রি করার উপযুক্ত হয়ে যায় এবং এটা বিক্রি করা সম্ভব। এবং এখনও পর্যন্ত এমন কোনো ব্যবসা নেই যে 6 সপ্তাহেই আপনাকে একটা ব্যবসাতে রিটার্ন দিয়ে দেবে। যে টাকাটা আপনি ইনভেস্ট করলেন সেটা রিটার্ন পেয়ে যাবেন। এটা হচ্ছে একমাত্র ব্রয়লার মুরগিতেই সম্ভব, যেটা 6 সপ্তাহ বয়সেই আপনার বিক্রির উপযুক্ত হয়ে যায়। তাই এখন কয়েকটা আর কি ব্রয়লার মুরগির খুব উন্নত প্রজাতি বলবো, কপ 400, কপ 600, তারপরে কৃষিব্রো, চ্যারিব্রো, হ্যাঁ, এগুলো হচ্ছে 6 উইকে 2 কেজি বডি ওয়েট হয়ে যায় পার বার্ডস। এবারে আসি কমার্শিয়াল লেয়ার, মানে যারা ডিম পাড়ার মুরগি চাষ করবেন তারা কমার্শিয়াল লেয়ারও চাষ করতে পারেন। কমার্শিয়াল লেয়ারের মধ্যে 380 খুব ভালো জাত, BV 300 ভালো জাত, তারপরে আরও অনেক জাত আছে কমার্শিয়াল, তোমার হোয়াইট লেগন, ঠিক আছে। এই সমস্ত মুরগি আপনি কমার্শিয়ালি চাষ করতে পারবেন, এক্ষেত্রে ভালো প্রফিট আছে অবশ্যই। আচ্ছা, এই সমস্ত মুরগি পালন পদ্ধতিটা কি হবে, যে ব্রয়লার মুরগির ঘরবাড়ি কেমন হবে, বাসস্থান নির্দিষ্ট জায়গায় হতে হবে। ব্রয়লার মুরগির প্রতি 1 বর্গফিট করে জায়গা লাগে।
এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর লেয়ার মুরগির জায়গা লাগে প্রায় 1.5 থেকে 1.75, প্রায় 2 বর্গফুটের কাছে জায়গা। আর লেয়ারের ঘর আপনি ডিপ লিটার আর পদ্ধতিতেও করতে পারেন, আবার কেজ সিস্টেমেও করতে পারেন। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক সাবসিডাইজ স্কিম আছে, সেগুলো আপনি অ্যাপ্লিকেবল লেয়ার ফার্মের জন্য। আচ্ছা, এইবারে আসি যে মুরগির বাচ্চা প্রথম সপ্তাহ খুব ইম্পর্টেন্স যে কীভাবে পালন করবেন। আপনারা কোনো একটা সুন্দর ফার্ম থেকে এই মুরগিগুলো নেবেন, সেটা যাতে রেপুটেড জায়গা থাকে। কোনো রকম ওই গ্রামে ছাতা চাপা দিয়ে মুরগি এনেছে এই সমস্ত মুরগি নিতে যাবেন না। এগুলো কোথাকার মুরগি বা কী এই বাচ্চার কোয়ালিটি এ সম্পর্কে আপনাকে কেউ কিচ্ছু বলবে না, অথচ আপনার দেখবেন প্রোডাকশানে ভীষণভাবে ব্যাহত হচ্ছে। যে ডিম যে কটা পারবে বলবে সে কটা দেখবে হচ্ছেই না, বা মাংসর জন্যেও বড় হচ্ছে না। তাই আপনার ব্যবসায় প্রথমেই লস হয়ে যাবে। তাই এই সমস্ত জায়গা থেকে কখনোই মুরগি নেবেন না, কোনো রেপুটেড জায়গা থেকে নেবেন, ঠিক আছে? এই সমস্ত রেপুটেড জায়গার থেকে মুরগি নিলে সেই বাচ্চার কোয়ালিটি অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। আচ্ছা, মুরগির বাচ্চা প্রথম সপ্তাহে যখন আনবেন তার আগেও আমাদের অনেক কিছু বিষয়ের উপরে ঠিকঠাক করে নেওয়া উচিত। যেমন কি, যে আপনার যে ঘরটায় আপনি মুরগিটা চাষ করবেন সেটা অবশ্যই যাতে ডিসইনফেকশান হয় স্প্রে করে। তারপরে আপনার ডিসইনফেক্টেড করার পর আপনাকে ফরমালিন দিয়েও স্প্রে করে নেবেন, যাতে ফিউমিগেশন যাতে করা যায় পটাশ দিয়ে। আচ্ছা, এই সমস্ত ডিসইনফেক্টেড করার পর তারপরে আপনার লিটার যাতে শুকনো করে চুন দিয়ে প্রিপারেশান করে রেডি করে রাখেন, সেটার দিকেও নজর দিতে হবে। লিটারের মান যাতে অত্যন্ত উন্নত থাকে। আপনি কোনো এক সময় হয়তো মুরগি চাষ করেছিলেন, কখনোই সেই মুরগির লিটার দিয়ে আবার নতুন মুরগি চাষ করতে যাবেন না, তাহলে আপনার ফার্ম অনেকভাবে দেখবেন এফেক্টেড হচ্ছে এবং আক্রান্ত হচ্ছে। এইটা আপনাদেরকে কেউ কখনোই বলবে না। তাই সবসময় পরিষ্কার বিশুদ্ধ লিটার আপনারা ফার্মে ব্যবহার করবেন। যে সমস্ত ফিডার ড্রিঙ্কার আছে এগুলো অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে 2 ঘন্টা রেখে এগুলোকে ক্লিন করবেন প্রত্যেক দিন 2 বেলা, যাতে এই সমস্ত ফার্মে ব্যবহৃত ফিডিং এবং ওয়াটার যে সিস্টেম, সেই সিস্টেমগুলোকে সবসময় চেক করতে হবে এবং 2 বেলা পরিষ্কার করতে হবে, করে এদেরকে ফিডিংয়ের উপযুক্ত পানীয় জল এবং খাবার দিতে হবে ফিডার এবং ড্রিঙ্কারে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। লিটারের মান সবসময় ঠিক রাখতে হবে, লিটার যাতে দলা পাকিয়ে না যায় সেদিকেও নজর দিতে হবে। আচ্ছা, প্রি ব্রুডিং অর্থাৎ আপনি যে জায়গাটায় ব্রুডিং করবেন সেখানে যে পাওয়ার লাইট দেওয়া আছে, অর্থাৎ যেখানে যে তাপ দেওয়া আছে সেই তাপ আপনার 2টো সোর্সে হতে পারে। এক হচ্ছে কয়লা জেলে সেই তাপ দেওয়া যেতে পারে, আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স বাল্বের সাহায্যে এই হিটের পরিমাণ সবসময় দেখতে হবে যে সেই জায়গাটায় আপনার পাখির বাচ্চা আনার আগে 3 ঘন্টা বা 4 ঘন্টা আগেই সেখানে হিটের ব্যবস্থা করতে হবে, যাতে সেই পাখি আনার আগে সেই জায়গাটা, সেই পরিবেশটা অত্যন্ত যাতে গরম থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে। আপনি সেই জায়গাটায় কোনো লাইট জ্বাললেন না, হঠাৎ করে পাখি আনলেন এবং পাখি ওখানে ছেড়ে দিলেন, দিয়ে লাইট জ্বালিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। সেই জায়গাটায় লাইটের পরিমাণটা, আপনি যেহেতু সবে জ্বালিয়েছেন তাই সেই জায়গাটায় ঠান্ডা, সেই মুহূর্তে আপনার সেই বাচ্চাটাকে ঠান্ডা লেগে যেতে পারে এবং অনেক রকমের নিউমোনিয়া বা ইনফেকশান এই পাখিদের হতে পারে। তাই কখনোই এটা করবেন না। প্রি ব্রুডিং যাতে রেডি থাকে সেই ব্যাপারে আপনি যথেষ্ট সচেষ্ট হবেন। এবং আপনার ফার্মে সবসময় লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা আনার 2 থেকে 5 দিন আগে আপনার খাবার, যে বাচ্চাটা কি খাবার খাবে সেই ফিড যাতে সবসময় প্রেজেন্ট থাকে। যে বাচ্চা আসছে এখন আমায় খাবার এসে পৌঁছালো না, বা বাচ্চা এসে গেল আমার খাবার দিয়ে গেল না, এই সমস্ত বিষয়ের দিকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং পাখি আনার পরে ব্রুডিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাদের সবাইকে আরও একবার বলে দিলাম। প্রথম সপ্তাহের শেষে 95 ডিগ্রি থেকে 90 ডিগ্রি
করে দেওয়া উচিত, এবং প্রত্যেক সপ্তাহে আস্তে আস্তে লাইটের তারতম্য আস্তে আস্তে কমে যাবে প্রতি 5 ডিগ্রি করে। অর্থাৎ যদি আপনি পার বার্ডস এখানে পোষেন, যদি এখানে বলি যে 100খানা মুরগি পুষেছেন, তাহলে আপনার 2 ওয়াট করে, অর্থাৎ 200 ওয়াট লাইটের প্রয়োজন। সেই 200 ওয়াট লাইট, এবং এটা ওয়েদারের তারতম্যের উপরে সেই আপনার লাইটের পরিমাণ বাড়াতেও হতে পারে, আবার কমাতেও হতে পারে। এটা আপনার শীতকালে যেমন লাইটের পরিমাণ একটু বাড়বে, গরমকালে অতিরিক্ত গরমের সময় এই লাইটের পরিমাণ কমবে। এটা ওয়েদার বুঝে, সিচুয়েশান বুঝে, আপনার পাখির অবস্থান বুঝে এটাকে বাড়াতে বা কমাতে হবে। যদি এ বিষয়ে কারোর কোনো ধারণা না থাকে, অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত, তাহলেই আপনার ব্রুডিং খুব সুস্থভাবে হবে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এবারে আসা যাক যে পাখি আনার পর কি করবেন। পাখি আনার পর আপনারা দেখবেন যে সেই পাখিটা কবে ব্রুডিং হয়েছে, এইটা আপনাদেরকে সেই ডেটটা জানতে হবে। সেই ব্রুডিং থেকে আপনারা 2 ডেজ কিছু পাখিকে খাওয়াবেন না, কারণ সেই ডিম থেকে যে তারা উৎপন্ন তৈরি হচ্ছে সেই বাচ্চাটা সঙ্গে সঙ্গে খাবার দিলে তার হজম প্রক্রিয়াটা ঠিক হবে না। কুসুমটা ভিতরে যেহেতু কাঁচা থেকে যায়, তাই পাখি মারা যেতে পারে। তাই অবশ্যই 2 দিন পর আপনাদের খাবার দেওয়া উচিত। এইটা সবাই মাথায় রাখবেন, এটা কেউ আপনাদের এইভাবে বলবে না। আচ্ছা, যাই হোক, তারপরে যেটা করবেন যে পাখিকে আনার পর ইলেকট্রোলাইট জল দেবেন। জল দেওয়ার পরে পাখিকে 2 ঘন্টার রেস্ট দিয়ে তারপরে আপনি খাবার দেবেন। পাখি বুডারের এক জায়গায় থাকলে বুঝবেন আলো সবসময় বাড়াতে হবে। পাখি যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে বুঝবেন যে পাখির আলো ঠিক আছে। এবং পাখি যদি খুব দূরে এক জায়গায় গিয়ে একত্রিত হয়ে থাকে, তাহলে বুঝবেন ঘরের তাপমাত্রা অত্যাধিক বেড়ে গেছে, সেক্ষেত্রে লাইটের পরিমাণ কমাতে হবে। এবং লাইটের পরিমাণ কমানোর সময় আপনাদের একটা বিষয়ে সবসময় মাথায় রাখতে হবে, কি, যে নাম্বার অফ লাইটস আপনাকে বাড়াতে বা কমাতে হবে। কখনোই আপনার 500 ওয়াট ল্যাম্পের প্রয়োজন বলে একটা 500 ওয়াটের হ্যালোজেনের ল্যাম্প কখনোই জ্বেলে দেবেন না। এতে আপনার পাখি দেখবেন অনেকেই মারা গেছে, অনেকেই ঠিকঠাক তাপপ্রবাহ পায়নি। এটা আপনার ফার্মে হতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের যেটা বলি যে ব্রয়লার খাবার 3 ধরনের হয়। এক হচ্ছে স্টার্টার 0.12 দিন পর্যন্ত হয়, গ্রোয়ার স্টেজ হয় 13 থেকে 24 দিন, এবং ফিনিশার স্টেজ হয় 25 থেকে পাখি তোলা অবধি, অর্থাৎ 42 থেকে 46 দিন পর্যন্ত হয়। এফসিআর কি? এফসিআর হচ্ছে ফিড কনভার্সন রেশিও। এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা কি আপনার পাখি কত কেজি খাবার খেয়ে কত কেজি বডি ওয়েট দিচ্ছে, এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ পাখির এফসিআর যদি 2 হয়, তাহলে বুঝবেন 2 কেজি খাবার খেয়ে পাখি 1 কিলো বডি ওয়েট হয়েছে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবাইকে নজর দিতে হবে। এবং এই এফসিআর সবসময় 2 এর নিচে হবে, 1.5 কাছাকাছি বা 2 এর নিচে হবে। এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আজকে আমি কম্বাইন্ড একটা ট্রেনিংয়ের বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। হ্যাঁ, এবারে আসি যে মুক্তাঙ্গন পদ্ধতিতে পাখির খাবার দাবার কেমন হওয়া উচিত। মুক্তাঙ্গন পদ্ধতিতে পাখি সবসময় আপনি নাইট শেল্টারে পাখি রাখলেন এবং দিনের বেলা এদেরকে ছেড়ে দিলেন, এরা খুঁটে খুঁটে তাদের প্রয়োজনীয় খাবার খুঁজে নিল। তারপরে আপনি যখন সন্ধ্যাবেলা আপনার পাখি আপনার খাঁচাতে আসছে, তখন আপনি এদের 50 থেকে 60 গ্রাম খাবার এদেরকে দিলেন। এক্ষেত্রে দেখা গেছে এই পাখি অত্যন্ত গুরুত্ব সহকারে বড় হবে এবং তাদের প্রয়োজনীয় বৃদ্ধি উপযোগী হয়ে উঠবে। ডিম পাড়া মুরগিকে সবসময় ঝিনুক গুঁড়ো, অস্ট্রোভেট, ক্যালসিয়াম লিকুইড এগুলো প্রোভাইড করবেন। হ্যাঁ, আচ্ছা, এবারে আসি আপনাদের যে কোনো পাখির প্রোটিন এবং মিনারেল যাতে ঠিকঠাক থাকে সেদিকেও আপনাকে সবসময় নজর দিতে হবে। আমরা জানি যে কোনো প্রাণীর প্রোটিন যদি কমে যায়, সেক্ষেত্রে পাখি ঠিকঠাক বৃদ্ধি হবে না।
এবং এই প্রোটিনকে সবসময় আপনারা দিতে গেলে বাড়িতে অ্যাজোলা চাষ করতে পারেন। অ্যাজোলা থেকে প্রায় 22 থেকে 30% পর্যন্ত প্রোটিন আমরা পাই। তাই এই অ্যাজোলা কাঁচা মুরগিকে দিলে সেই মুরগির বাড় এবং বৃদ্ধি খুব ভালো হবে। ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস প্রত্যেক পাখির যাতে সমপরিমাণ দেওয়া যায় সেদিকেও নজর দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পাখিকে প্রোবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক সময় সময় দেব, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোন সময় দিতে হবে। এটা আপনার কনসালটেন্ট আশেপাশে যারা আছেন তাদের সাথে বিশিষ্ট চিকিৎসককে দেখিয়ে পরামর্শটা নেওয়া উচিত। এই হচ্ছে মানে বিষয়। তো আজকের আমরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে আজকের আমরা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। আবার এই চ্যানেলেই নেক্সট পার্ট নিয়ে আমরা আরেকদিন আসব। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের এখানেই শেষ করলাম। নমস্কার।